নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা চলে এসেছি আজকে আর একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পার্বতীপুরের রাজকুমার। পার্বতীপুর স্টেশনে নেমেই সুজয়ের গাটা ঝাঁঝা করে উঠল। দু চোখের কোণ জ্বালা করতে লাগলো একটু একটু, আঙুলের ডগাও ভোঁতা ভোঁতা লাগলো। জুন মাসের দুপুর, গনগন করছে রোদ। তাও সুজয়ের হঠাৎ শীত লাগলো। জ্বর আসবার সময় এইরকম হয়। স্টেশনটা ছোটখাটো, অতি সাধারণ। বাবা ট্রেন থেকে মালপত্র নামাচ্ছেন, মা আর দিদি একপাশে দাঁড়িয়ে বাক্স প্যাঁটরা গুনছে। সুজয় একটু দূরে সরে গেল। ধুত, বেড়াতে এসে জ্বর হবার কোনো মানে হয়? মা টের পেলেই বিছানায় শুইয়ে রাখবেন। কুলির মাথায় মালপত্র চাপিয়ে ওরা উঠল ওভারব্রিজে। মাঝামাঝি আসবার পর সুজয়ের মনে হলো ব্রিজটা কোথায় যেন ভাঙা। তক্ষুনি কুলিটি বলে উঠল, দেখবেন বাপু, সাবধান, সামনে দুটো কাঠ ভাঙা আছে। সুজয় অবাক হয়ে গেল। এই কথাটা হঠাৎ তার মনে হলো কেন? সে তো ভাঙা জায়গাটা দেখতে পায়নি। দুখানা তক্তা নেই সেখানে। কেউ অন্যমনস্ক হয়ে থাকলে গলে নিচে পড়ে যেতে পারে। স্টেশনের বাইরে একটি মাত্র নীল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে, আর কয়েকখানা সাইকেল রিক্সা। বাবা বললেন, ওই যে আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে। বাবার বন্ধু রঞ্জিত কাকুর মামা বাড়ি পার্বতীপুরে। রঞ্জিত কাকুর মামারা এক সময় এখানকার জমিদার ছিলেন। এখন তো আর জমিদারি নেই, কিন্তু সেই আমলের একটা প্রকাণ্ড বাড়ি আছে। বড় বড় দুটো দিঘি আর ফলের বাগান আছে। রঞ্জিত কাকু প্রায়ই পার্বতীপুরের এই বাড়ির গল্প করতেন। তাই বাবা একদিন বলেছিলেন, ব্যবস্থা করে দাও না, আমরা ওখানে কিছুদিন থেকে আসি। রঞ্জিত কাকু বলেছিলেন, কোনোই অসুবিধে নেই। তার এক মামাও এখনো সেখানে থাকেন। অন্য মামারা থাকেন কলকাতায়, গ্রামে আর আসতে চান না। কিন্তু তার মেজ মামা এখানেই থাকতে ভালোবাসেন। তিনি এ বাড়ির দেখাশুনো করেন। রঞ্জিত কাকু তার মেজ মামাকে চিঠি লিখে সব ব্যবস্থা করে দিয়েছেন। তিনি নিজেও সঙ্গে আসবেন ঠিক করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আটকে গেছেন কাজে। একটা মস্ত বড় গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে নীল রঙের গাড়িটা। সুজয় বেশিরভাগ গাছই চেনে না, কিন্তু এটা যে অশ্বত্থ গাছ তা চিনতে পেরেছে। পার্বতীপুর স্টেশনের বাইরে একটা গাছ থাকবে তাও যেন সে জানত। সুজয়ের একই সঙ্গে শীতও করছে, গরমও লাগছে। গাড়ি থেকে একজন লম্বা শুকনো চেহারার লোক নেমে বিনীতভাবে হাত জোর করে বলল, মেজবাবু আসতে পারেননি? আপনাদের ট্রেনে আসতে কোনো রকম অসুবিধে হয়নি তো? দয়া করে গাড়িতে উঠে বসুন। লোকটির মুখের দিকে তাকিয়ে সুজয়ের মনে হলো লোকটা মিথ্যে কথা বলছে। গাড়িটা স্টার্ট নেবার সময় প্রচুর শব্দ করলো। এমন ফটফট দুমদাম শব্দ যেন যুদ্ধ শুরু হয়ে গেল। কয়েকটা বাচ্চা ছেলে গাড়িটার গায়ে হাত বুলোচ্ছিল। তারা ওই শব্দ শুনে দূরে সরে গেল ভয়ে। একটুখানি পাকা রাস্তার পরই গাড়িটা নেমে পড়ল মাঠের মধ্যে। সেইখান দিয়েই চলতে লাগলো ধুমধামের সঙ্গে। গাড়িটা লাফাচ্ছে যেন ঘোড়ার মতন। ড্রাইভার মুখ ফিরিয়ে বলল, গত বছর বন্যায় এদিককার রাস্তা সব ভেঙে গেছে তো, গাড়ি চালাবার উপায় নেই। বাবা বললেন, তাহলে গাড়ি আনলেন কেন? আমরা কুলির মাথায় মালপত্র চাপিয়ে না হয় হেঁটেই যেতুম, বেশি দূর তো নয়। ড্রাইভার বলল, না বেশি দূর নয়, এই মাত্র মাইল 5। বাবা বললেন, রঞ্জিত যে বলেছিল স্টেশনের কাছেই বাড়ি। ড্রাইভার বলল, হ্যাঁ আগে খুব কাছে ছিল, এখন যে রেল স্টেশনটা দূরে সরে গেছে। সুজয় বসে আছে ড্রাইভারের পাশে। তার এসব কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। মিনিট 10 যাবার পরেই গাড়িটা ক্যাপর ক ভুরুর ভট শব্দ করে একেবারে থেমে গেল।
ড্রাইভার নেমে গিয়ে বনেট খুলে খুটখাট আরম্ভ করল। মা বাবার দিকে ফিরে বললেন, আমি বলেছিলুম পুরী যেতে, শুনলে না তো আমার কথা। ড্রাইভার উঁকি মেরে বলল, উপায় নেই, ঠেলতে হবে। সবাই নেমে পড়ল গাড়ি থেকে। রোদ একেবারে ঝাঁঝাঁ করছে। তবে গতকালই বোধহয় বৃষ্টি হয়েছিল। মাঠের এখানে সেখানে জল জমে আছে। মা তো কাদার মধ্যেই পা দিয়ে ফেললেন। ড্রাইভার বলল, সাবধান, দেখবেন এখানে বড্ড সাপ খোপের উপদ্রব, কালই একজনকে সাপে কেটেছে। দিদি তাই শুনে এক লাফ দিল। বাবা জিজ্ঞেস করলে, সাপে কেটেছে মানে সাপে কামড়েছে? আজ্ঞে হ্যাঁ। কোথায়? এই মাঠে? মাঠে তো সাপের কামড়ে প্রায়ই এক আধজন মরে। কাল একজন মরেছে আমাদের রাজবাড়িতে। মা বললেন, স্টেশনটা তো বেশ কাছে, ফিরে গেলে হয় না? বাবা বললেন, আহা, আগেই অত ভয় পাচ্ছ কেন? মাঠের সামনে একটা উঁচু বাঁধ। গাড়িটা অনেক কষ্টে ঠেলে তোলা হলো ওপরে। সবাই দারুণভাবে হাঁপাতে লাগলো। সুজয়ের শরীরটা কাঁপছে, ঠিক ম্যালেরিয়া রোগীর মতো। ড্রাইভার বলল, এইবার উঠে বসুন, আর চিন্তা নেই। গাড়ি চলতে শুরু করলো আবার। সুজয়ের মনে হলো গাড়িটা আসলে খারাপ হয়নি, লোকটি ইচ্ছে করে ঠেলালো ওদের দিয়ে। মাঠটা পার করে দিল এইভাবে। বাঁধের ওপরে বেশ ভালো রাস্তা। একটু বাদেই সেটা গিয়ে মিশেছে পাকা রাস্তায়। তারপর আবার মিনিট 10 চলার পর একটা মোড় এলো। রাস্তার মাঝখানটা গোল করে বাঁধানো। তার সামনে বাঁ দিকে আর ডান দিকে 3টে রাস্তা বেরিয়ে গেছে। গাড়িটা বাঁ দিকে বেঁকতেই সুজয় বলে উঠল, ডান দিকে। মা, বাবা, দিদি সবাই তার দিকে তাকালো। ড্রাইভারও ঘচ করে ব্রেক কষে সুজয়ের দিকে চেয়ে রইল। সুজয় দৃঢ়ভাবে বলল, এবার ডান দিকে যেতে হবে। ড্রাইভারটি কাচুমাচু ভাবে বলল, হ্যাঁ, আমারই ভুল হয়ে গেছে, এইদিকে তো বেশি আসা হয় না। পিছনের সিট থেকে দিদি মুখ ঝুঁকিয়ে জিজ্ঞেস করল, তুই কি করে জানলি রে? সুজয় কোনো উত্তর দিল না। দিদি তার ঘাড় ছুঁয়েছে, কিন্তু চমকে উঠল না তো। সুজয়ের তো এখন জ্বরে পুড়ে যাবার কথা। তবে কি তার জ্বর হয়নি? রাস্তাটা আবার ডান দিকে বাঁক নিয়েছে। সেখানে মোড় ফেরবার আগেই সুজয় আবার বলে উঠল, আমরা এসে গেছি। বাবা বললেন, যা, মাইল 5 দূর বলল যে। ড্রাইভার এবার রীতিমতন ভয়ে ভয়ে সুজয়ের দিকে চোরা চাহনি দিল। গাড়িটা ডান দিকে ঘোরার একটু পরেই দেখা গেল গাছপালার আড়ালে একটা বিশাল বাড়ি। জমিদার বাড়িকে গ্রামের লোক রাজবাড়ি বলে। সত্যি রাজবাড়ির মতন দেখতে। সামনে প্রকাণ্ড লোহার গেট, দুপাশে 2টি গম্বুজ। গেটের পর সুরকি বিছানো পথ। তার দুদিকে নানা রকম ফুলের গাছ আর পাথরের পড়ি। তারপর বাড়িটা যেন দুর্গের মতন। গেট দিয়ে বাড়িটা ঢোকার সঙ্গে সঙ্গে সুজয় বলল, বাবা, এই বাড়িতে আমি আগে এসেছি। বাবা বললেন, সে কি, তুই কি করে আগে আসবি এখানে? আমি নিজেই কখনো আসিনি। সুজয় বলল, এই জায়গাটা আমার খুব চেনা, এই বাড়িটাও। দিদি বলল, এরকম অনেক বাড়ি ছবিতে দেখা যায়, দেখলেই মনে হয় চেনা চেনা। সুজয় বলল, না, সেরকম নয়, এই জায়গায় আগে এসেছি। মা বললেন, আমরা কেউ আসিনি, তুই কি একা এসেছিস? গাড়িটা এসে থামলো বাড়ির সামনে। থাক থাক সিঁড়ি উঠে গেছে। তারপর পেতলের বল্টু লাগানো একটা মস্ত বড় কাঠের দরজা। গাড়ির আওয়াজ পেয়েও কেউ বাইরে বেরিয়ে এলো না। ড্রাইভারটি সুজয়ের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। সুজয় বলল, কি হলো,
কাউকে দরজা খুলতে বলুন। সে চমকে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর সে তত্তর করে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ধাক্কা দিল দরজায়। বেশ কয়েকবার ধাক্কা দেবার পর দরজা খুলে একজন লাঠিয়াল বেরিয়ে এলো। বাবা বললেন, আশ্চর্য তো, লাঠিয়াল বাইরে পাহারা দেবার বদলে দরজা বন্ধ করে ভেতরে বসে আছে। লোকটিকে জিজ্ঞেস করলেন, মেজবাবু কোথায়? লোকটি বাবার দিকে চেয়ে রইল, কোনো উত্তর দিল না। সুজয় বলল, এই লোকটি বোবা। ড্রাইভার প্রায় আঁতকে উঠল সুজয়ের কথা শুনে। ফ্যাকাশে মুখে বলল, আপনি কি করে জানলেন? এবারে মা আর বাবা খুব অবাক হয়েছেন। দিদি বলল, সত্যি? ড্রাইভার বলল, হ্যাঁ, রঘু কথা বলতে পারে না। এই রঘু, মালপত্র তোল। লোকটি লাঠি নামিয়ে রেখে দুহাতে দুটো সুটকেস তুলে ভেতরে চলে গেল। ড্রাইভার বলল, আসুন, ওপরে চলুন। মা বেশ বিরক্ত হয়েছেন। বাড়িতে অতিথি এলে বাড়ির লোককে অভ্যর্থনা করতে আসবে না। রঞ্জিতবাবু অবশ্য বলেছিলেন যে তার মেজমামা বিয়ে করেননি, বাড়িতে অন্য লোক আর বিশেষ কেউ নেই। দোতলায় অনেকগুলি ঘর তালাবন্ধ। সুজয় ড্রাইভারের আগে আগে এগিয়ে গেল। তারপর বারান্দা ঘুরেই ডান দিকের প্রথম ঘরটার দরজা ঠেলে খুলে দেখল, যেন সে জানত যে এই ঘরটাই তাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, সুজয় এবার বলল, মা, তোমাদের এই ঘর, আমি আর দিদি থাকবো 3 তলায়। চল দিদি, আমাদের ঘরটা দেখে আসি। বাবা বললেন, কি ব্যাপার বলতো খোকা, তুই এসব কি বলছিস? সুজয় মৃদু মৃদু হাসতে লাগলো। তার চোখ জলজল করছে, তাকে অন্য রকম দেখাচ্ছে। বাবা তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, এই খোকা, কি হয়েছে তোর? সুজয় বলল, কি জানি, বুঝতে পারছি না। আমার সব কিছুই মনে হচ্ছে আগে থেকে জানা। এ বাড়িতে আগে আমি থেকেছি। মা বললেন, ছেলেটা খেপে গেল না কি? এ বাড়ি তো আগে আসবে কি করে? ড্রাইভারটি অস্ফুটভাবে বলল, ছোট বাবু, ছোট বাবু। তারপরেই সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। বাবা তাকে ডেকে বললেন, এই যে, আপনি চলে যাচ্ছেন, আপনার বাবুর সঙ্গে দেখা হলো না। বাবুর তো শরীর খারাপ, উনি তো ঘর থেকে বেরোচ্ছেন না। ঠিক আছে, ওর ঘরেই আমরা যাব। উনি বলেছেন সন্ধেবেলা দেখা করবেন, আপনাদের কোনো অসুবিধে হবে না, ডাকলেই রঘু আসবেন। ওই লোকটা তো বোবা, যারা বোবা হয় তারা কালাও হয়, ডাকলেও শুনবে কি করে? না না, ও শুনতে পায়, কথা বলতে পারে না। আপনারা বিশ্রাম করুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। মা এবারে প্রকাশ্যেই বলে ফেললেন, এ বাড়িতে আমার একটুও থাকতে ভালো লাগছে না বাপু। রঞ্জিত বাবু এ কোন জায়গায় পাঠালেন আমাদের? রঞ্জিত তো বলেছিল আমাদের খুব ভালো লাগবে, ওর মেজমামা আমাদের খুব খাতির করবেন, তিনি খুব আমোদে লোক। কোথায়? তিনি তো একবারও দেখাও করলেন না। শুনছি তো অসুস্থ। রঞ্জিতের চিঠির উত্তরে তিনি টেলিগ্রাম পাঠিয়ে আমাদের আসতে বলেছেন। তাতে তো জানাননি যে তিনি অসুস্থ। ও কি, ছেলেটার কি হলো? সুজয় তখন থরথর করে কাঁপতে শুরু করেছে, তার চোখ বুজে গেছে। বাবা ভয় পেয়ে গিয়ে বললেন, খোকা খোকা, অমন করছিস কেন? সুজয় বলল, আমি ওপরে যাব। তারপরেই সে এক দৌড় লাগালো। ও কি বলে মা, বাবা, দিদিও ছুটলেন তার পিছন পিছন। সুজয় দৌড়াতে দৌড়াতে উঠে এলো 3 তলায়। সেখানে ড্রাইভার আর রঘু দাঁড়িয়ে আছে একটা ঘরের দরজার সামনে। দুজনেরই মুখ শুকনো। সুজয়কে দেখে তারা বেশ ভয় পেয়েছে। সুজয় হুকুমের সুরে বলল, সরে যাও, দরজা খোলো।
ড্রাইভার হাত জোর করে বললে, ছোটবাবু, ছোটবাবু, আমার কোনো দোষ নেই। সুজয় এক ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। একজন মাঝবয়সী লোক একটা সিল্কের ড্রেসিং গাউন পরে মাথা আঁচড়াচ্ছিল। আওয়াজ শুনে ফিরে তাকালো। লোকটির মাথায় টাক, মুখে কাঁচা পাকা লম্বা দাড়ি। সুজয়কে দেখে লোকটিও বেশ ভয় পেয়ে গেল। এক পা করে পিছিয়ে যেতে যেতে বলল, এ কে, এ কে? সুজয়ের বাবা মাও ততক্ষণে পিছনে এসে দাঁড়িয়েছে। সুজয় তাদের দিকে ফিরে বলল, এই লোকটা মেজবাবু নয়, এ একটা বদমাশ, আগে নায়েবের কাজ করত। সিল্কের জোব্বা পরা লোকটাও ড্রাইভারের মতো বলে উঠল, ছোটবাবু, ছোটবাবু। সুজয় প্রায় লাফিয়ে গিয়ে লোকটার দাড়ি ধরে এক টান দিতেই সেই দাড়ি খুলে এলো হাতে, নকল দাড়ি। লোকটা বিকট সুরে চিৎকার করতে লাগলো, ওরে বাবা রে, মেরে ফেললে রে, ভূত, ভূত, ছোটবাবু ছেড়ে দাও আমাকে, আমি সব স্বীকার করছি। ড্রাইভার বলল, ছোটবাবু ঠিকই বলছেন, এ মেজবাবু নয়, এ ছিল আগে এ বাড়ির নায়েব। রঘু আর ড্রাইভার এসে দুমদাম করে লোকটিকে ঘুষি মারতে লাগলো। সে মাটিতে পড়ে কাতরাতে লাগলো। এরপর আস্তে আস্তে সব জানা গেল। দিন 10 আগে এ বাড়িতে মেজবাবু হঠাৎ মারা গেছে। অন্য ভাইরা সবাই কলকাতায় থাকে, তারা সে খবর জানতে পারেননি। এই নায়েবই ইচ্ছা করে জানায়নি। তার বদলে সে নিজেই মেজবাবু সেজে এ বাড়ি থেকে সব জিনিসপত্র সরাবার মতলবে ছিল। বাড়ির মধ্যে বাইরের লোক বিশেষ কেউ ঢোকে না। ড্রাইভার আর রঘুকে সে ভয় দেখিয়ে নিজের দলে রেখেছিল। নায়েব লোকটি বদমাশ হলেও মোটেই সাহসী ছিল না। সুজয়কে দেখেই ভয় পেয়ে গিয়েছিল। পরে সব কথা নিজেই স্বীকার করে। বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, খোকাকে দেখে তোমরা সবাই ভয় পাচ্ছিলে কেন? ছোটবাবু বলছিলে কেন? নায়েব আর ড্রাইভার জানালো, এ বাড়ির যিনি বড় বাবু ছিলেন তার এক ছেলে ছিল, ঠিক সুজয়েরই বয়সী, দেখতেও অবিকল একরকম। বছরখানেক আগে সে কলকাতা থেকে এখানে বেড়াতে এসে সাপের কামড়ে মারা যায়। সেই ঘটনার পর থেকেই বাবুরা আর এ বাড়িতে আসেন না। মেজবাবু একলাই এখানে থাকতেন। সুজয়কে দেখে আর তার কথাবার্তার ধরনে ওরা সবাই ভেবেছিল সেই ছোটবাবুই আবার ফিরে এসেছেন। বাবা বললেন, কেউ মরে গেলে আবার ফিরে আসে কি করে? তোমাদের এইটুকুও বুদ্ধি নেই? ড্রাইভার বলল, ছোটবাবুকে তো পোড়ানো হয়নি। এ দেশের নিয়ম হচ্ছে কাউকে সাপে কামড়ালে তার দেহ নদীর জলে ভাসিয়ে দিতে হয়। তাই করা হয়েছিল। লক্ষিন্দর যেমন বেঁচে ফিরে এসেছিলেন, সেই রকম ছোটবাবুও নিশ্চয়ই ফিরে এসেছেন। বাবা সুজয়ের কাঁধে হাত রেখে বললেন, যা, এ তো আমাদের ছেলে, এ তোমাদের ছোটবাবু হবে কি করে? কিন্তু সুজয় কি করে এখানকার রাস্তাঘাট, এই বাড়ির সব আগে থেকে চিনল? কি করেই বা জানলো যে রঘু বোবা আর নায়েবই মেজবাবু সেজে আছে? কিছুই বোঝা গেল না। সুজয় নিজেও সে কথা বলতে পারল না। সুজয়ের শরীরে কাঁপুনি নেই, জ্বর ভাবও ছেড়ে গেছে। আগের কথা তার আর কিছুই মনে নেই। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রহস্য গল্প পার্বতীপুরের রাজকুমার। সুনীল গঙ্গোপাধ্যায়ের কিশোর গল্পে ছড়িয়ে থাকে এক আশ্চর্য রহস্যময়তা। গল্পের শুরু থেকেই পাঠক ডুবে যান রহস্য আর রোমাঞ্চের অমোঘ হাতছানিতে। তারপর কৌতূহলের জট খুলতে খুলতে পাঠক একসময় গল্পের শেষে পৌঁছে যান। নিপুর ঘরের খাটের তলায় আশ্চর্য একটা রহস্যময় ক্রিকেট বল, মধুপুরের দিন কুটির নামের সেই বিশাল বাড়ি, নস্যির মতো রঙের বটুক দাদার কুকুর জিপসি, ঘোড়ায় চেপে রুগী দেখতে যাওয়া ভরত ডাক্তার, এমন সব রহস্যময় চরিত্রে ভরা তার এই গল্পগুলি। রাজপুত্তুরের অসুখ, বেনি লস্করের মুন্ডু, পানি মুড়ার কবলে, বুকের ওপরে বাঘ, ডাকাতরাও ভূতের ভয় পায়, বা পার্বতীপুরের রাজকুমার, গল্পগুলি একবার শুনতে শুরু করলে
শেষ না হওয়া পর্যন্ত শ্রোতার কৌতূহল মেটে না। এর মধ্যে আপনাদের প্রিয় রহস্য গল্প কোনটি? সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন গল্পটি শুনতে ইচ্ছা হয়? অবশ্যই কমেন্টে জানান, আমি আপনাদের পড়ে শোনাব। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। এছাড়াও আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, যার নাম অনুভূতির অবকাশে। আমি সেখানে পাঠ করে শোনাই কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা। যদি আপনাদের ওই ধরনের পাঠ শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশনটি সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে। সেখানেও কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনাদের সকলের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান। ইউটিউব জার্নির এই নতুন প্রচেষ্টায় এগিয়ে যেতে আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য। পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।